দি ভয় বক্স। আজকের এই গল্পটি একটু আলাদা। এটা কোনো বানানো কাহিনী নয়। এটা একটা ফোন রেকর্ডিং আমার বন্ধু শুভজিতের সঙ্গে, যেখানে শোনানো হচ্ছে একজনের জীবনে ঘটে যাওয়া ঘটনা এবং সত্যি ভৌতিক ঘটনা। তুমি এখন শুনছো দি ভয় বক্স। এক নতুন এপিসোডে আমরা চলে এসেছি, যেখানে কল রেকর্ডিং শোনানো হবে। হ্যাঁ, বল। তোর সঙ্গে তুই এখনই বললি যে তোর সঙ্গে একটা ঘটনা এই তোর চেনা জানা কারোর সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। একটু হুম। শুনেছি সেটা। নর্মালি বলতে পারিস, ফ্রেন্ডলি, কোনো প্রবলেম নেই এতে। ঠিক আছে, বল। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে আজকে থেকে 2 বছর আগে। আমার হুম একটা ইংরাজি স্যার ছিল, সেই হুম স্যারের সাথে। এবার সেই স্যারটা কলকাতা ইউনিভার্সিটিতে পড়তো, হুম তখন হুম। মনে হয় থার্ড ইয়ার মতো। থার্ড ইয়ার। এবার থার্ড ইয়ার। হ্যাঁ হ্যাঁ। এবার ওখানটায় ইউনিভার্সিটির ওখানে এবার গার্ডেন টাইপ আছে, মক, মানে ঠিক আছে। এবার ওই ইউনিভার্সিটির পাশেই ছিল তোর হসপিটালের মর্গ। হুম এবার ইউনিভার্সিটির যে টপ ফ্লোর, ওখান থেকে তোর গার্ডেনটাও দেখা যেত এক সাইডে, হুম আর হুম। এক সাইডে তোর মর্গটাও দেখা যেত, মানে মর্গ থাকে না যেখানে ডেড বডি ফেড বডি হ্যাঁ রাখে হ্যাঁ হ্যাঁ। hospital, এবার ওটাও দেখা যেত। আর তোর হচ্ছে ওই যে গার্ডেনটা, ওটা হচ্ছে ওই ইউনিভার্সিটির ওই ছেলেপেলেদের প্রেম করার জায়গা, আর ব্যাচেলার্সদের ওখানে বসে ঠিক করার জায়গা। হুম, এবার হ্যাঁ। দাদা এবার দাদা ওইখানে যখন পড়তো তখন থাকতো হচ্ছে হোস্টেলে। এবার তার জন্য অনেক সময় লাইব্রেরি থেকে বই টই নিয়ে গার্ডেনে গিয়ে বিকালবেলা হোক হুম। সন্ধ্যেবেলা হোক মানে পড়াশোনার কাজ করতো। এবার একদিন দাদা বলছে যে আমি এরকম লাইব্রেরি থেকে বই টই নিয়ে, কলেজ হয়ে গেছে, এটা কত এবার সালের ওখানে, ঘটনা তাও? এটা হচ্ছে তাও 2015-16। বুঝলাম, তারপর? যে এরকম হচ্ছে বসে আছি, এবার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা মর্গে একটা মহিলার বডি ঢুকাচ্ছে। রাতের দিকে তো এটা সন্ধ্যের দিকে ঘটনা? এটা হচ্ছে এই 7টা 8টা বিকাল, হুম হুম। মানে তারপরে? ওটা তখন দেখছি যে হ্যাঁ এরকম মহিলা বডিটা ঢুকাচ্ছে। হ্যাঁ। যে দাদা আবার একটু কিউরিওসিটি, মানে প্যারানরমাল অ্যাক্টিভিটি বিশ্বাস বিশ্বাস করতো না, তো বিশ্বাস করতো না। তো হুম তার জন্য আমি বডিটাকে দেখতে যাই, মানে হুম পাশে গার্ডেনের পাশে একদম মগটা হাঁটে হেঁটে চলে হুম যায়। যে গেছে দেখতে গেছে, হুম যে দেখে টেকে বডিটা হচ্ছে তোর মুখটা অর্ধেক পুরা, বডিটা পুরো পুড়ে গেছে। চোখগুলো, একটা চোখ নেই আর একটা চোখ একদম, মানে সে বেরিয়ে আসবে বেরিয়ে আসবে এমন ভাব। মেয়েটার বডি, কোনো মেয়ের বডি ছিল? ওটা একটা মহিলার বডি ছিল, হুম মানে সুসাইড অ্যাটেম্প করেছিল তার হুম। ফ্ল্যাটে, কলকাতার ফ্ল্যাটেই, কলকাতার থানার ফ্ল্যাটে। বরের সাথে ঝামেলা হয়েছিল, হ্যাঁ দিয়ে হ্যাঁ। উনি সুসাইড অ্যাটেম্প করেছিল। দিয়ে দেখে টেকে তারপরে আরো গার্ডেনে বসে। হ্যাঁ। দিয়ে তারপর হচ্ছে তোর এরকম, তারপর হোস্টেলে চলে আসে। দিয়ে রাত্রিবেলা দাদা, তো সেমিস্টারে তখন অনেক প্রজেক্ট প্রজেক্ট থাকতো, তাই দাদা একটু হুম। লেট করে শুতো, মানে ভোরবেলার দিকে শুতো। হ্যাঁ, পড়াশোনা করতে সারা রাত, তাই তো, এরকম? হ্যাঁ, ভোরবেলা শুতো, দিয়ে দেরি করে উঠতো। হুম এবং সেদিনকে হচ্ছে দাদার কোনো ওরকম কিছু মনে হয়নি, মানে ওরকম কোনো কিছু দাদার সাথে হয়নি, কিন্তু হুম দাদা বলে ওই জিনিসটা দেখার 1 সপ্তাহ পর থেকে আমার সাথে হুম আমার গা ভারী হয়ে যাচ্ছে, মানে হুম বোঝা যায় না যে একটা গায়ে ছ্যানছ্যানে ভাব কিংবা কিছু ভাল লাগছে না, ওরকম হওয়া শুরু হচ্ছে। দিয়ে হট করে একদিন রাত্রিবেলা দাদা বলছে আমি ঘুমাচ্ছি, এবার খট করে একটা আওয়াজ আসলো। দিয়ে আমি উঠে দেখলাম যে কিছু নেই, হুম। মানে ওরকম কিছু কিছু নেই। হ্যাঁ একটা লাইট ছিল, লাইটটা খুলে পড়ে গেছে, হ্যাঁ। ভেঙে গেছে লাইট। দিয়ে দাদা ওটাকে সরিয়ে শুয়ে পড়লো আবার। দিয়ে তারপরে বলছে ভোরবেলার দিকে, মানে এই 3:30, দুটো, তিন, দুটো 3:30 নাগাদ, না 3টে 3:30 নাগাদ তো হচ্ছে এরকম ঘুমটা হট করে ভেঙে উঠেছে, ঠিক আছে। দিয়ে এবার দাদা শুয়ে আছে হচ্ছে বাঁদিকে কাত করে হুম শুয়ে আছে। হুম দাদা বলছে যে আমি পরিষ্কার বুঝতে পারছি আমার পেছনে যেমন শুয়ে থাকলে একজন, মানে কেউ শুয়ে থাকলে যেটা বোঝা যায় না যে আমার পেছনে কেউ হুম শুয়ে আছে, সেরকম একটা শুয়ে থাকার আভাস পাচ্ছি। আর হুম প্লাস যে ডিপ নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটা আমার পিঠে পড়ছে। দাদা বলছে ওই তখন ওই জিনিসটা, মানে বোঝার পর আমার আর হুম ক্ষমতা হয়নি যে পিছনে ঘুরে দেখবো যে জিনিসটা কি। দিয়ে তারপরে হচ্ছে দাদা শুয়ে পড়লো, হুম একটু মানে জোর জবরদস্তি করে চোখ টোক বন্ধ করে শুয়ে পড়লো। পরের দিন ভোরবেলা উঠেছে, সব নর্মাল, কোনো কিছু অসুবিধা নেই।
দাদা বলছে তাহলে সেটা আমার মানে মনের ভুলও হতে পারে ঘুমের মধ্যে। দাদা আবার অতটা খেয়াল করেনি। দিয়ে আবার পরের দিন সেম টাইম এবার বললো যে আমি মানে মানে ওর মুখটা উপরের দিকে হ্যাঁ যেমন করে আমরা নর্মাল শুই সেরকম হ্যাঁ শুয়ে আছে। এবার হট করে দাদার বুকে মানে শুয়ে থাকলে বুকের ওপর যে কেউ প্রেসার মারলে যেমন হয় না, হ্যাঁ, কেউ একটা বসে আছে বুকে ধর। ব্যথা লাগে, হ্যাঁ একটা ভারী লোক যদি বুকে প্রেসার মারে হ্যাঁ সেরকম একটা মানে উঠেছে আর ঘুমটা ভেঙে গেছে। দিয়ে বলছে একটা কালো ছায়া একদম আমার চোখের সামনে, মানে ওই ওই যেমন ওই মহিলাটা ছিল সেরকম মহিলার চোখের সামনে হুম, ঘটছে জিনিসটা। দিয়ে দাদা ভয় টয় পেয়ে গেছে। দিয়ে আর হুম, সেদিনকে আর ঘুম আসে মানে, দিয়ে তারপর উঠেছে। দিয়ে ওই জিনিসটা মানে উঠলে চোখটা খুললে আর ওটা চলে গেল ওরকম হলো। তো হুম, দাদা আর পরের দিন ঘুমায়নি। হুম, পরের দিন এক ওঝাকে দেখিয়েছে হুম, জিনিসটা, যে এরকম কি হচ্ছে কি না হচ্ছে। দিয়ে এবার ওঝা মন্ত্র ফন্ত্র পড়ে দিয়েছে। দিয়ে তারপরে তাও দাদার ঘুম আসছিল না, 2-3 দিন ঘুমায়নি। দিয়ে 4 নম্বর দিন আবার মানে শোয়ার চেষ্টা করেছে, আবার সেম জিনিস। দিয়ে তো দিয়ে ফাইনালি ঠিক কি করে হলো? কি করে হলো মানে ওই তখন বলছে যে আবার সেই একই মানে সে হুম, আভ্যাসটা পাচ্ছে ওই মহিলার। হুম, দিয়ে তারপর দাদা বলছে যে ওই রকম আমার সাথে রেগুলার হওয়া শুরু করলো। কোনোদিন টেবিল সরার আওয়াজ পাচ্ছি, কোনোদিন মনে হচ্ছে আমাকে খাট থেকে টেনে নিচ্ছে। এরকম করে আমার ঘুম আসতে থাকতে পারছি না, শরীর খারাপ হচ্ছে। দিয়ে আমি বাড়ি চলে আসি। হুম, বাড়ি চলে এসে এখানে মাছদিয়ার ওদিকে কোন এক ওঝাকে দেখায়, হুম, আমাদের কৃষ্ণনগর মাছদিয়া এদিকে কোন এক ওঝাকে দেখায়। সে বলে যে তোর কোনো দোষ ছিল না, তো ওর একটা মানে কি হুম। বলবো ইচ্ছা, শেষ ইচ্ছা একটা ছিল যেটা পূরণ হয়নি। ওর কোনো ছেলেপিলে নেই। ও সেটা ওই আহ, ছেলেটাকে দিয়ে পূরণ করানোর চেষ্টা করেছিল, তাই তো? মানে ওর বর ওকে ছেড়ে চলে গেছিল, ও হুম, সেটার কষ্ট সহ্য করতে পারেনি, হুম, তার জন্য সুসাইড করে নিয়েছে। হুম, এবার তুই হচ্ছিস যে ওর বডিটা লাস্ট ওরকম ভাবে উৎসাহ সঙ্গে দেখলি, হ্যাঁ, তার জন্য তোর উপর চেপেছে। এবার হুম, তোকে এখন ওই জায়গাটাকে অ্যাভয়েড করতে হবে, প্লাস তোকে কিছু জিনিস দেবো সেগুলো হুম, মেনে চলতে হবে। যে দাদা ওরকম কিছু রিচুয়ালস বলে সেগুলো করে প্রত্যেক হুম, সোমবার শনিবার করে। হুম, এবার আস্তে আস্তে জিনিসটা ঠিক হওয়া শুরু করে, যে দাদা ভাবে ঠিক হয়ে যায়, ঠিক হয়ে হুম, গেছে তাহলে আমি আবার কলকাতায় যাই। যে মানে এবার পড়াশোনা তো আটকে আছে না, দাদার ইউনিভার্সিটি হ্যাঁ ওখানে হ্যাঁ, আটকে আছে। দিয়ে দাদা আবার যায় ওখানে। দিয়ে দিয়ে আবার সেম হুম, ঘটনা শুরু হলো। দিয়ে এবার দাদা বলছে যে আমি একদিন সাহস করে ওই মহিলার সাথে কথা বলবো বলে জেগেছিলাম, ঠিক হুম, আছে। এবার ওই মহিলা আসেনি, মানে সেদিন আর আসেনি। জেগেছিলাম হুম, যেদিন সারা রাত জেগেছিলাম সেদিন কাহিনী আসেনি। যে পরের দিন রাত্রিবেলা, একদিন রাত্রিবেলা দাদা ঘুমাচ্ছে, হুম, ও মহিলা ভালোভাবে, এবারে ভালোভাবে এসছে, ওনার স্বপ্নে এসছে। দিয়ে বলছে যে আমার নাম কি একটা বেশ বলেছিল দাদা, মনে আসছে না, সরকার। আমার নাম এই সরকার, আমার বর আমাকে মানে দাদাকে তার গল্পটা বলে, মানে হ্যাঁ স্বপ্নে হ্যাঁ, দাদা বলছে আমাকে স্বপ্নে বলে। যে বলছে এরকম আমার নাম এরকম ড্যাশ ড্যাশ সরকার, হুম, আমার বরের সাথে কলকাতায় বিয়ে হয়, আমার একদম ছোট্টবেলায় 19 বছর বয়সে বিয়ে হয়ে যায়, আমি হুম। এখন মারা যাই 24 বছর বয়সে, আমি সুসাইড করি, আমার খুব বর অল্প আমাকে বয়সে সুইসাইড করেছিল তো। হ্যাঁ খুব অল্প বয়সে সুইসাইড করেছিল ধর। খুব অল্প বয়সে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। বুঝেছি, জোর করে বিয়ে দিয়েছে। তারপরে? বিয়ে হচ্ছে হুম, ওনার বর ও একটু মানে বাজে কাজে জড়িত ছিল, মানে ওনার বউকে অন্যদেরকে দিয়ে প্রস্টিটিউট করানো, এইসব ঠিক আছে। করেছে? শোন গল্পটা, প্রস্টিটিউট করানো এসব বাজে এরকম একটা কাজে জড়িত ছিল। এবার তারপর যখন ওনার সাথে ওনার মতলবটা মিটে যায়, এবার ওর বর চাই ডিভোর্স দিয়ে দিতে, থাকতে চাইছে না, ঠিক হুম, আছে। তখন ওনার বউ সহ্য না করতে পেরে আত্মহত্যা করে। এবার ওনার শেষ ইচ্ছা যে ওনার বর যেন শাস্তি পায়। এবার হুম, তারপর দাদা বলছে তাহলে আমি তো কাউকে চিনি না এখানে, তা হুম, আপনি তার নামটা বলুন, তা হুম, আমি সেরকম অনুযায়ী কিছু করতে পারবো। দিয়ে ওই মহিলা লোকের নাম হচ্ছিল কি কি কর্মকার বেশ, ঠিক আছে। হুম,
সুনীল কর্মকার না এরকম কিছু একটা ছিল, এসডি নাম ছিল, কোনো একটা সামনে নাম বলে দে, এক্স ওয়াই জেড যা সামথিং। একটা এক্সাইজেড লোক এরকম ছিল। যে দাদা পরের দিন সকালবেলা, এবার পুলিশকে বললে তার সে বিশ্বাস করবে না যে এরকম এরকম হয়েছে, হ্যাঁ একটা নর্মাল লোককে বললেও সে বিশ্বাস করবে না। তার জন্য দাদা কি প্ল্যান করে, দাদা আগে পুলিশকে দিয়ে খোঁজ লাগায় যে এরকম কোনো লোক এক্সিস্ট করে কিনা। দিয়ে হচ্ছে হ্যাঁ লোকটা এক্সিস্ট করে। দিয়ে তারপর দিয়ে মানে একটা সোর্স থাকে না পুলিশে, এবার তারপর দাদাকে পুলিশে খবর লাগায় যে এই লোক কি করছে কি না করছে জানে। দিয়ে পুলিশের সেরকম ইনভেস্টিগেট করা শুরু করে আস্তে আস্তে। দিয়ে 3-4 মাস পর জানা যায় যে হ্যাঁ এরকম একটা মেয়েকে ওরা দিয়ে এই লোকের নাকি 7-8টা বিয়ে, এখনো একজনা বিয়ে করে সে এখন কলকাতাতেই আছে, ঠিক আছে। দিয়ে তারপর দাদা বলে যে এরকম একটা মহিলার সাথে ওনার আগে বিয়ে হয়েছিল, সে সুসাইড করে নিয়েছিল, সেটা আপনারা একটু দেখুন। দিয়ে পুলিশ যখন ওনাকে ইনভেস্টিগেশন করে হেফাজতে নেয়, তখন ওই লোক বলে যে হ্যাঁ আমার আগে এরকম একটা বউ ছিল যে সুসাইড করে নিয়েছিল। দিয়ে তার জন্য এবার ওইটা হচ্ছে মানে কি বলবো, মাদার তো না, কারণ কি সে সুসাইড করেছিল, কেন সুসাইড করেছিল সেই রিজনটা পুলিশ পরে জানতে পারে, তারপর সেটা নিয়ে অ্যাকশন নেওয়া হয়। যে দাদা বলছে যে তারপরে যখন এরকম হলো তারপর থেকে আমাকে আর সে কোনোদিন মানে দেখা সেরকম যায়নি। জ্বালায়নি। কিন্তু আমার মনে হয়েছিল যে তার যেটা দরকার ছিল সেটা প্রাপ্ত। এবার তারপর দাদা নিজে থেকে বলেছিল যে আমি আগে জেনেছিলাম ওনার বর কাছ থেকে যে হিন্দু না খ্রিস্টান সে মহিলাটা, এমনকি তার বর তার কোনো অন্তিম ক্রিয়া করেনি, ঠিক আছে। সুসাইড হয়ে যাওয়ার পরে একটা অন্তিম ক্রিয়া করতে হয় না, সেটা সে করেনি। তার জন্য ওনার মানে যেই হোক না কেন সে মহিলাটা তোর মুক্তি পায়নি, সে কষ্ট ভোগ করছিল। দিয়ে দাদা নিজের পয়সায় দিয়ে ওই মহিলাকে অন্তিম ক্রিয়া করে দেয়। তারপর থেকে দাদা হেলথটা আস্তে আস্তে সুস্থ হওয়া শুরু করে। মহিলাটার রিলিজন কি ছিল? হ্যাঁ, মহিলাটার ধর্ম কি ছিল সেটা জানা গেছে? মহিলাটার ধর্ম ছিল হিন্দু ছিল। হিন্দু ছিল। আর মহিলাটার লোকটা? বাড়ি হচ্ছে, আমি তোকে বলছি, ওই চাপড়া আছে, চাপড়া, হুম 2 বাজার চাপড়া, হুম চাপড়ার মেয়ে। ওখান থেকে ওই লোক মানে এবার লাভ হয়েছিল, মানে এই তোর ডেটিং ওয়েবসাইট হয় অনেক, এরকম ডেটিং ওয়েবসাইটে দেখা হয়েছিল। হুম তারপর বউয়ের বাড়িতে ডাউন মানে অনেক সময় কি হয়, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে টাকা দেয়, ঠিক আছে। কিন্তু এদের কেসে হয়েছিল মেয়েদের বাড়ির কন্ডিশন দেখে মেয়ে পক্ষকে 10 লাখ টাকা দিয়ে গেছিল, তখনই মানে তার বাবা বিক্রি করে সন্দেহ দিচ্ছে নাকি করেছিল। মেয়েটাকে? তার মানে ওর মা বাবা, হ্যাঁ, তার মানে ওর মা হ্যাঁ বাবা আমি কি বলছি, মেয়েটাকে বিক্রি করে হ্যাঁ দিয়েছিল? আমি বলছি, ওর মা বাবা বলছে হারিয়ে মানে বউ রাগ করে চলে গেছে, বউ ফোন ধরছে না। দিয়ে তারপর না না, বলছে তাহলে ওই কথা বল। মেয়েটার মা বাবা যে, ওটা তার মানে ওকে বিক্রি করে দিয়েছিল 10 লাখ টাকা দিয়ে? সেটা তো ভাই ওই লোক মানে আমার স্যার ওই লোকের কাছ থেকে জানতে চাইনি, হুম কেন কি স্যারের উপর তো একটা ব্যাড হুম কি বলবো ভূতে ওটা চেপেছিল। এবার দাদার নিজের দিকটা যতদূর করতে করতে পেরেছিল, কিন্তু হুম এটুকু জেনেছিল যে বরে মানে বউকে 10 লাখ টাকা দিয়ে ওর বাবা মায়ের কাছ থেকে নিয়ে এসেছে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন বাড়ির ভালো ছিল না ওনার। যে বউ মানে যে মহিলার আবার 3টে বোন আছে। ওদেরকেও এবার বিয়ে দিতে তাদের হবে, বুঝেছি। অনেক কারণই হোক, যে কারণই হোক এরকম হয়েছিল। হুম যে দাদা বলেছিল ওটাই আমার একটা মানে বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল জীবনে। আর একটা ভালো কাজও করেছিল দাদা। তারপরে কি হলো? যে তারপরে দাদা ওইসব কাজ টাজ করে দিয়েছিল। এবার হুম ততদিনে যে কেস টেস করে কাজ টাজ শেষ করতে করতে দাদা কলেজও শেষ হয়ে গেছিল। দিয়ে শেষ দাদা কৃষ্ণনগর চলে আসে, তারপর আর ওরকম কোনো ঘটনা ঘটেনি। বুঝলাম। মানে ঘটনাটা মূল বিষয় হচ্ছে যে ওই লোকটা মানে এই কাজগুলো করেছিল। এই লোকটা মানে হ্যাঁ, হয়তো ফোর্সফুলি হয়তো মেরেছে, না মেয়েটা হয়তো নিজে থেকে মরে গেছে, কিন্তু না ওই মেয়েটা বলছে আমি সুসাইড করেছি, এটা ও নিজেই দাদাকে বলছে আমি মেয়েটা সুইসাইড মানে করেছে। বর কাজ ওর নিজের কাজ হয়ে গেছিল বলে হুম বউকে ডিভোর্স দিতে চেয়েছিল। বউ এবার বউ জানতো না যে বাড়ির লোক এরকম বরের সাথে হুম জড়িত। হুম বউ ভেবেছিল আমি কোন মুখে বাড়ি যাব, সেই জন্য সে সমাজে সোসাইটিতে কি বলবে, একটা মানে অপশন হিসেবে গ্রামের দেখেছিল সে, ধর বুঝে। গ্রামের মেয়েরা তো ভাই সরল সিধা হয়। হ্যাঁ এবার হ্যাঁ তার জন্য সে সুসাইডটাই নিজের রাস্তা করে নিয়েছিল। তো তারপর সে মুক্তি পায়নি, কেন কি তার বর তার কাজ অন্তিম কাজ করেনি। তার হুম। জন্য তারপর তো বললাম যে দাদার সাথে এরকম দাদা উৎসাহিত তুই সমেত ভাব এরকম যদি গেছে। সত্যি করে মানে আমাদের সঙ্গে ঘটতো কিরকম লাগতো ভাই। হ্যাঁ, এটা যদি আমাদের সাথে হতো আমরা এতদিনে মানে
তুই ভাব, অবস্থা খারাপ হয়ে যেত। তুই ভাব এমনকি তোর দাদা, তুই শুয়ে আছিস, তোর বুকের উপর এসে একজন শুয়েছে, তার মুখটা পোড়া অর্ধেক। এটা ভাই বিশাল ডেডলি জিনিস। দাদা ইভেনচুয়ালি দাদার যখন এই ঘটনা ঘটেছিল, দাদার হুম ওজন ছিল মানে একটু হেলদি চেহারা ছিল, হুম আমার হুম। যেমন হেলদি চেহারা সেরকম হেলদি চেহারা ছিল। সেইখান থেকে যে দাদা সেই সুনন্দর মতন যেমন চেহারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যে চেহারা হলো, তারপর থেকে আর দাদা কোনোদিন ওই সুনন্দ থেকে শুভজিৎ আর হতে পারেনি। এটা সত্যি। মানে এই স্টোরিটা শুনে আমারই ভয় দাদা লাগবে, মানে আমি দিনের দাদা বেলা বলছে রেকর্ডিং যে, করছি, ঠিক আছে, আমার তো হ্যাঁ, কথাগুলো শুনে মানে আমার সাথে মানে তুই গা শুধু পিছল করছে। ইমাজিন কর জায়গাগুলো। হুম তুই আমার নিজের গায়ে কাটা দিচ্ছে, আমি বলছি তো, আমাকে দাদা বলছিল যখন, হুম। আমার তখন মানে বুঝতে পারছি দাদা গায়ে মানে কাটা দিচ্ছে, আর এখন আমি তোকে বলছি আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। আমার শুনে জায়গাটা দিচ্ছে কথাগুলো, বুঝলি তো, এমন মানে ডেডলি ঘটনা ঘটেছে। বিডলি ঘটনা মানে কি, এটা একটা মেয়ের সাথে একটা হুম ছেলের অত্যাচার বলা চলে, প্লাস তাকে ইউজ করা বলা চলে, কেন কি হ্যাঁ সে হ্যাঁ। তো নিজের মানে বিয়ে করে ঘর হুম করবে বলেই তার সাথে গেছিল, কিন্তু হুম। সে যে এরকম জিনিসটা করবে সেটা তো সে সে বিশ্বাস শেষে তাকে করতে তোর পারেনি। মানে প্রস্টিটিউশন, মানে একটা প্রস্টিটিউট সেন্টার হিসেবে ইউজ করলো মেয়েটাকে, জাস্ট আর কিছু করেনি। হ্যাঁ, প্রস্টিটিউশনের আন্ডারে ইউজ করলো, প্রস্টিটিউশনের আন্ডারেই সে জেল খেটেছে, এখনো জেল হুম। খাটছে ইভেনচুয়ালি, কি সে কি এখনো লোক জেল থাকে খাটছে। সমাজে। সমাজে কি বলতো, কিছু কিছু লোকের জন্য ছেলেরা বদনাম হয়, হুম। আর কিছু কিছু মেয়ের জন্য মেয়েরা বদনাম হয়। এটা ঠিক, এটা একদমই ঠিক।